नौशाद सिद्दीकी जिंदाबाद, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, बामाए से जोड़ जिंदाबाद, बामाए से जोड़ जिंदाबाद, बामाए से जोड़ जिंदाबाद, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी ভাই আমার বাজে রাত্রে 12:30 যদি আপনারা এখনো অপেক্ষা ছিলেন তো না তাই একটু চুপ করে দু চারটে কথা বল, একটু চুপ করে দু চারটে কথা বল, শুনতে ভালো লাগবে। আচ্ছা আগে বলে সবাই বসে না কি এটা হতে পারে, এটা হতে শুরু হতে না বলতে। আচ্ছা আপনার পেছনে গাড়ি আছে, বসে আগে তো অসুবিধা হচ্ছে, অনেকটা জায়গা আছে, বসে পড়ুন, বসে পড়ুন, বসে। আজকে ঘটনাপুরে আপনাদের উপস্থিতি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, এত রাত্রে আপনারা আছেন, দায়িত্ব নিয়ে বলতে পারি যদি একটা রোজ বিরিয়ানির প্যাকেট বাইকে তেল দিয়ে হতো তাও কেউ অপেক্ষা করতো না। উপস্থিত হয়েছি আমাদের ভবিষ্যৎটাকে ঠিক রাখার জন্য। আমাদের দীপশিখা দি শিক্ষা নিয়ে আন্দোলন করে, স্বাস্থ্য নিয়ে আন্দোলন করে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির আন্দোলন করে আমাদেরকে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠাতে হবে, তার শপথের জন্য
আমরা উপস্থিত হয়েছি। খবরদার দেবরা কোথায়? আচ্ছা আচ্ছা, দেবরা জমিদার কখন? হ্যাঁ, আমরা অনেক না চান না মিডিয়া মিশনে কত নাম্বার এদিকে আসুন। তো আপনাদের বলবো, এখানে অগণিত মানুষ আছে যাদের সাথে দীর্ঘদিনের পূর্বাচরণের সম্পর্ক আছে। আমার অনেক মানুষ আছে নতুন করে নওশাদ সিদ্দিকীর কথা তাদের পছন্দ হয়েছে, সেগুলো শুনতে এসেছে। আবার অনেক মানুষ আছে বামপন্থায় বিশ্বাসী দীপশিখারী পলাশ যারা আছেন তার প্রোগ্রামে এসেছে, তাই না? তো আমি আপনাদের বলবো একটা কথা, যারা বামপন্থায় বিশ্বাসী কাজকে আপনি যারা চিন্তাকে তারা ইতিহাসে তুলে করে দেবে, এটা স্বাভাবিক। যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন বা আমাদেরকে ভালোবেসে এসেছেন, তাদেরকে আমি অনুরোধ করবো এটাই যে দমদম উত্তর বিধানসভাতে এখানে আপনারা ইভিএম মেশিনের 2 নম্বর প্রথম টিপে কাস্তে আদরিকে তারা চিহ্নকে ভোট দেওয়া মানে বাপের খাম চিহ্নকে ভোট দিয়ে রাখা হচ্ছে। কারণ আমরা ঐক্যবদ্ধ লড়াই করার জন্য, একসাথে লড়াই করার জন্য আমরা সিট কিছু ভাগাভাগি করে নিয়েছি। ঠিক যেভাবে মধ্যগ্রামের বামপন্থী কংগ্রেসরা সেখানে তারা কাস্তে আদরি তারা চিহ্নকে ছেড়ে সব ভোট তারা খামে দিয়ে প্রিয়াঙ্কা বর্মনকে জেতানোর চেষ্টা করছে। তাই আমাদের সবাইকে আমাদের উদ্যোগ নিতে হবে। বিধানসভার বাইরের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, নারীর অধিকারের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, শিক্ষার লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, স্কুলের টিচার দরকার এর লড়াইকে বিধানসভায় পৌঁছাতে হবে, হসপিটালে ডক্টর নেই ডক্টর দিতে হবে এর লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। আপনার মজুরি কম হয়ে যাচ্ছে, মেহনত বেশি হচ্ছে, মজুরি কম পাচ্ছে, মজুরি বৃদ্ধির লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সরকারি কর্মচারীদের পকেট দিয়ে পাওনা ঠিকমতো সরকার দিচ্ছে না, এর লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সমকাজে সমবেতনের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, প্যারা টিচারদের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর মাধ্যম আমরা উত্তর থেকে একমাত্র মনে করছি দীপশিখা ধর ছাড়া দ্বিতীয় কেউ নাই। আপনারা যদি মনে করেন আপনার এই লড়াই ফুটপাতের লড়াইটা আইনসভার মধ্যে যান, তাহলে অন্য কোন সেলিব্রিটি হ্যান্ড ধ্যান দেখে লাভ হবে না, কে মন্ত্রী ছিল আমরা ছিল সব দেখে কিচ্ছু লাভ হবে না। মূল্যবান ভোটটা মাটির সাথে যিনি মিশে থাকে, মাটির গন্ধ যিনি বোঝেন, শ্রমিকের কথা যিনি ভাবেন, যার কৃষকদের কথা যিনি ভাবেন, তাকে পাঠান। সেটা বামপন্থায় বিশ্বাসী দীপশিখা দিয়ে আমাদের তাকে পাঠান বিধানসভার মধ্যে। আর আমাদের পাশে আপনার আত্মীয় স্বজন আছে খড়দাতে, আপনারা জানেন অনেক আত্মীয় স্বজন খড়দাতে, সেখানে কাছে আপনি দাঁড়িয়েছেন দেবজ্যোতি দাস মহাশয় ইভিএম মেশিনের 4 নম্বর। আপনাদের আত্মীয় স্বজনকে ওখানে বলে দেবেন যে আপনারা ওখানে 4 নম্বর ভোটার দিয়ে তাদেরকে জিতাবেন। আমরা আপনাদের বলবো, আমার ইচ্ছে গিয়েছে আম খাওয়ার, আর যদি জাম গাছ লাগায় কিছু লাভ হবে? আম পাবেন না। আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, আপনি চাইছেন আপনার ছেলেটা চাকরিতে বিনা ঘুষে যাতে 15 লক্ষ টাকা না ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা, আপনি চাইছেন নারী স্বাধীনতা, আপনি চাইছেন নারীর অধিকার, আপনি চাইছেন মেহনত করছেন মেহনতের মজুরি পাচ্ছেন না, সঠিক মেহনতের মজুরি দরকার, আপনি চাইছেন স্কুলে শিক্ষক দরকার, আপনি চাইছেন সরকারি হসপিটালে ডক্টর দরকার। তাহলে আপনাকে কি করতে হবে? সেই রকম লোককে মহিলাকে জিতিয়ে পাঠাতে হবে যে আপনার মাইন্ডের সাথে তার মাইন্ডের ম্যাচ করবে। আমরা কি বলছি আপনাদের, এই ঘরটার মানুষকে, দমদম উত্তরের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? হ্যাঁ, পিজিআরজি করে শুনে যেতে হচ্ছে। দক্ষিণ উত্তর 24 পরগনা জেলার মানুষকে পিজিআরজি করে যেতে হচ্ছে। আর দীপশিখারিয়া কি বলছে? মানে উনি হচ্ছে ডক্টর দীপশিখা ধর। ভাবতে হবে আমাদেরকে, ভাবতে হবে ডক্টর দীপশিখা ধর মমতা ব্যানার্জির মতো ইউনিভার্সিটি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। আরে পৃথিবীতে দুটো অনেক অবিশ্বাস্য আছে, আমার মনে দুটো যে ভয়ঙ্কর অবিশ্বাস্য, একটা হচ্ছে মোদীজি চা বিক্রি করতেন, চাটা খেতেন, এরকম কোন খদ্দের খুঁজে পাওয়া যায় না। আরেকটা হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের রাজ্যের মাননীয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন,
কিন্তু তার সহপাঠী বা তার মেন্টর কে ছিলেন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সেরকম ব্যাপার নয়, আমাদের ডিজিটালি ওরকম কোনো আর বলবো কি করে শুনতে সেরকম ব্যাপারে আজকে ডিটি যে কোনো সময় চাইলে দেখতে পারে, ইন্টারনেটে সার্চ করলে এখন আপডেটের সময় পেয়ে যেতে পারে। ডক্টর দীপশিতা ধরকে যদি বিধানসভার মধ্যে পাঠান, লাভটা কি হবে? আপনার হয়ে সওয়ালটা করতে পারবে, আপনার অধিকারের কথা বলতে পারে, নতুন নতুন বুদ্ধি মাথায় আসবে, সেটা জনগণের জন্য অ্যাপ্লাইয়ের কথা বলতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি, নিজেকে বলাই করছি না, সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আমার সিম্বলটা থাম, কিন্তু একসাথে লড়াই করেছিলাম, আমরা একটা সিট পেয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু আজও পর্যন্ত একসাথেই আছে। এই আদর্শ নিয়ে আমি চলতে চাই। যাক, আপনাকে বলি একটা উদাহরণ দিচ্ছি, আপনার এখান থেকে দমদমের মানুষকে যদি রেফার করে কলকাতার পিজিতে যেতে আর্য করা যেতে হয়, প্রথম কথা হচ্ছে কেন উত্তর 24 পরগনার মানুষ কলকাতার পিজিতে যাবে আর্য করা যাবে? আমরা বলছি, দীপশিকারীরা বলছে কি যে উত্তর 24 পরগনার মানুষকে উত্তর 24 পরগনা দিয়ে পিজি আর্য করার মতো হসপিটাল আমরা তৈরি করব। তার জন্য কি সুযোগ দিতে হবে? তো না, সুযোগ দিতে হবে কি করে? সুযোগ দেন, আমরা তৈরি করবো। যদি তৈরি করতে পারি 5 বছর পরে ফেলতে দেবে, ভোট চাইতে আসবো না, কিন্তু সুযোগটা দিতে করবো কি করে? কেমন একটা প্রস্তাব রাখবে মানুষের জন্য, কেমন প্রস্তাব রাখবে? আমি দুটো শুধু উদাহরণ দেবো আপনাদেরকে। প্রথম প্রস্তাব হচ্ছে, আমি প্রস্তাব রেখেছিলাম সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে, যে এই যে রুগীদেরকে যে রেফার করে, আপনারা কোন রেফার প্রথম রুগীকে রেফার করছে আর্জি করে, সেখানে সহজে বেডটা পান গিয়ে সেখানে গিয়ে পাওয়া যায় না, 20,000 30,000 টাকা ঘুষ মারতে হয়, তারপরে বসে গেছে দালাল বয়স হয়ে গেছে। কিন্তু আমাদের খাওয়া প্রার্থী দেবদীপ দাস মহাশয় ইউপিএসকে 4 নম্বর ভোটার দিতে, আপনাদের বলছি যে কিভাবে রেফার করে সমস্যায় গিয়ে বেড পান না, হ্যাঁ না, 30-40,000 টাকা বেড কিনতে হয়। আমি এই সমস্যা সমাধানের জন্য প্রস্তাব রেখেছিলাম। প্রস্তাব রেখেছিল যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড খড়দার ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার এসকে হসপিটাল পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কত বেডের আইসিইউ, আইডিইউ, এলটিইউ, মেল ফিমেল ওয়ার্ড যা আছে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড। আমি আপনাদের বলি, আপনারা এখান থেকে ট্রেন কোথা থেকে করেন? বিরাটিবা বেলঘরিয়া থেকে ট্রেন ধরলে কোথায় গেলে? শিয়ালদা। কাজটা মিশিয়ে শিয়ালদা স্টেশনে এসে অপেক্ষা করে হয় অ্যানাউন্সমেন্টে, নাহলে ডিজিটাল বোর্ডের দিকে, তাই তো? যে কত নম্বরে আপনার প্ল্যাটফর্মের গাড়িটা দিয়েছে, আপনি কি উঠে যান, তাই সিম্পলি একদম। তো আমি প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলাম যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড করে দেওয়া কার্যকরের সামনে, পিজি হসপিটালের সামনে, আইসিইউ, আইএইচইউ, এসডিইউ, যত ধরনের আছে মেল ফিমেল যা ওয়ার্ড আছে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড করে দেন। কতটা খালি আছে, কতটা ভর্তি আছে, এখানে সব লেখা থাকবে। একজন খর্দা বা দমদমের মানুষ পিজি হসপিটালে যাচ্ছে, সিট নাই, কিন্তু 30,000 টাকা দিয়ে সিট পেয়ে যাচ্ছে। সে যদি ডিসপ্লে বোর্ডে দেখতে পায় যে 100টা আইসিইউ বেড আছে, 90টা পুরো রয়েছে, 10টা খালি আছে, তখন সে কি বলবে? তাহলে আমার 10টা খালি আছে, আমি প্রথমে এসেছি, আমার ব্যবস্থা করো, দিতে বাধ্য হবে কি হবে না? এই চিন্তা ভাবনা বামপন্থী আইসিএফরা নিয়ে আসতে চাইছে। আপনি আমাদেরকে ভোটে জিতা। এই প্রস্তাব দিয়েছি, এই প্রস্তাবটা কার জন্য? 89 দিনের জন্য। আমার মোটামুটি যে আছে বেসরকারি চালিয়ে নিতে পারবো, কিন্তু এখানে জমি জায়গা বিক্রি করতে হবে, তারপরে সরকারি ট্রিটমেন্ট করতে পারবে। কিন্তু সেটা নয়, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ পরিষেবা দিতে হবে। এটা ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু সেটা এক্সারসাইজ করছে সরকার। এই একটা প্রস্তাব দিয়েছি। আর এই ধরনের প্রস্তাব দীপশিকারীকে পাঠালে বিধানসভার মধ্যে ক্রিয়েটিভ প্রস্তাব আসবে, যেগুলো মানুষের জন্য, সমাজের জন্য, কৃষকের জন্য, ছাত্র যুবদের জন্য হবে। আরেকটা প্রস্তাব কি রেখেছিলাম যে জাপান, জার্মানি, আমেরিকা, ফ্রান্স, পৃথিবীর প্রথম রাষ্ট্র যাদেরকে বলি আমরা, প্রথম বিশ্ব, যারা আপডেটেড আছে, সব থেকে এগিয়ে আছে বিশ্বে, তাদের বাচ্চাদের ক্লাস 1 থেকে তোমরা প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক আছে। আর আমাদের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5 পর্যন্ত তারা কম্পিউটার এডুকেশন পায় না, কিন্তু যারা বেসরকারি স্কুলে পড়ে তারা কিছু কিছু করে কম্পিউটার এডুকেশন পায়। আমরা আর্থিকভাবে দুর্বল, আমাদের মাস গেলে 10,000 টাকা ইনকাম করতে গেলে জিপ বেরিয়ে যায়। ফলে আমার বাড়ি 2 সন্তান আছে, তাদেরকে দিন 6,000 টাকা দিয়ে মাসে পড়ানোর মতো সামর্থ্য নাই। প্রাইভেট স্কুলে দিতে পারি না, সরকারি স্কুলে দিই।
শ্রমজীবী মানুষের ছেলে মেয়েদের সাথে, দিন আনে দিন খাওয়া মানুষের ছেলে মেয়েদের সাথে আমাদের উচিত হবে পশ্চিমবাংলায় প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। এই প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু অবাধ্য সরকার ও চুরি করতে গেছে। চুরি করবে কি করে? বাচ্চাদের কম্পিউটার দিয়ে দূরে করা কম্পিউটার চুরি করে লাগে কিংবা তাতে ব্যস্ত। আমি কিন্তু বলার উদাহরণটা দেওয়ার একটু মানে হচ্ছে ভাই যে আজকে দীপশিতা দিদির মতো মানুষদেরকে, মীনাক্ষী দিদির মতো, এদেরকে প্রিয়াঙ্কা বর্মন থেকে বিশ্বজিৎ মাইতির মতো, এই ধ্রুব দাদা আছে, ধ্রুবদিনী দাসের মতো ইয়ার ছেলে মেয়েদেরকে পাঠালে কি হবে? কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে। নওশাদ এই টপিকের উপরে বলেছে, চলে পরের দিনে রোজ সময় সে দীপশিতা দি আরো ভালো করে নওশাদ থেকে আমি ভালো বলবো, এই কম্পিটিশন হবে। যত ভালো তথ্যের পরিবেশন হবে ওখান থেকে একটা জিনিস উঠে আসবে, মানুষের স্বার্থে কাজে লাগবে। এর পরিবর্তে কাকে পাঠাচ্ছেন? যে কাঠমারিতে উস্তাদ কাকে পাঠাচ্ছেন? সে মানুষের কথা ভাববে কেন? সে মানুষের কথা ভাববে না, সে ভাববে কোথায়? এই দমদম এলাকার বেসরকারি প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে মাসে মাসে একবার করে বসলাম, মাসে টাকা পকেটে ঢুকিয়ে দেবো। আমাদের দীপশিতা দিকে পাঠান হসপিটাল, সরকারি হসপিটাল, হসপিটালের মতো পরিষেবা দেওয়ার ব্যবস্থার জন্য লড়াই করবে মাঠে ময়দানে। ওরা কেন করবে না? খোঁজ নিয়ে দেখুন, খুব ভাগ্য ভালো হলে ডক্টর পাবে, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ওষুধ নাই, ওষুধ থাকলে বেড নাই। আবার কি আপনার এক্সরে করতে হবে, ভাগ্য ভালো থাকে এক্সরে মেশিনটা ভালো থাকবে, নাহলে খারাপ করে রেখে দেয়। এক্সরে মেশিন থাকে, টেকনিশিয়ান না, টেকনিশিয়ান থাকলে প্লেট না রিপোর্ট করার, প্লেট থাকলে রিপোর্ট করার কাগজ না। আমি বাস্তব কথা বলছি, এ কথা মমতা ব্যানার্জিকে আমি বসিয়ে বলছি বিধানসভার মধ্যে। ভাববেন না একা কেন, শুধু এক নওশাদ সিদ্দিকীর উপরে এত রাগ কেন? দোষ হচ্ছে আমার এটাই, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বলছিল মুসলমানদের কথা বলে ডিস্টার্ব করতে না, কিন্তু আমি তো সহ্য করতে পারি না। আমার সামনে একজন গরিব হিন্দুর উপর অত্যাচার হবে, সে চিকিৎসা পরিষেবা নিতে পারবে না, ইসলামের শিক্ষা ওরা দেয়নি, কেউ চুপ করে থাকে। আমার সামনে আমার আদিবাসী অধিকার কেড়ে নেবে, নওশাদ সিদ্দিক চুপ থাকতে পারে না, আর প্রতিবাদ করি ওই জন্য আটকা। তো এখন আটকানোর জন্য মোদী মমতা এক হয়ে গেছে। ভাঙড়ে বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী গোপনে মিটিং করছে আমাকে হারাবার জন্য, কিন্তু ভাঙড়ের মানুষ হেরে হয়েছে মোদী মমতাকে হারাবে বলে। আমার বলার বক্তব্য আপনাদের এখানে যে আমরা কাকে পাঠাবো। একজন বিধায়ক মানে আমি আমারে ধরি, সেটা আলাদা জিনিস ভাই। বিধায়কের পাওয়ার কি আছে না আছে সেটা একটা পার, আর আমার 5 বছর এই বিধানসভার মানুষের 5 বছর প্রতিনিধি, তিনি অভিভাবিকা বা অভিভাবক, তিনি আমার কণ্ঠ। তাহলে 10.5 কোটি মানুষ বিধানসভার মধ্যে গিয়ে তার প্রস্তাব রাখতে পারে? 294 জন যাবে, 294 জন দিয়ে আইন তৈরি করবে। আপনাদের বলবো, আপনারা যদি আগামী 5 বছর আপনার সুখে দুঃখে আপনার পাশে কাউকে পেতে চান, সে এসআইআর, ওবিসি, ওয়াকফ, যে কোনো বিষয়ে একজন বিধায়কের যা ভূমিকা হওয়া দরকার, চলে যান ভাঙড়ে, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন। এসআইআর আতঙ্কে যখন ওরা ভুগছিল, আমি নিজের দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করা শুরু থেকে কিছু মানুষের নাম ডিলিট করেছে, তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নাম তোলার জন্য প্রতিটা অঞ্চলে উকিল পাঠিয়ে আইনি পরিষেবা দিয়ে যাচ্ছি। আগামী দিনে দেব। একজন বিধায়কের যেটা কাজ, সামনের সারিতে দাঁড়িয়ে মুক্তিতে লড়াই করা। তাই আপনাদের বলবো, এই দমদম উত্তরের মানুষদেরকে আপনার ভোট যদি দীপশিতাদির পক্ষে আসে, তথা আমাদের জোটের পক্ষে আসে, দীপশিতাদিকে ভোটে জেতান। আমি আপনাদের একটা জিনিস কথা দিয়ে যেতে পারি, শিক্ষাটা বিক্রি যাবে না, বিক্রি হবে না। আপনাদের ভোটকে দিয়ে বেইমানি করবে না। আমি যে বছর যেভাবে 5 বছর ধরে শিক্ষার সোজা রেখে 17টা মামলা খেয়ে 42 দিন জেল কেটে আমাকে সরকার নত করতে পারেনি, দীপশিতাদিকে বলে দিচ্ছি, আপনার ভোটকে বিক্রি করবে না, আপনার ভোটকে নষ্ট করবে না, আপনার হয়ে লড়াই করবে, আপনার হয়ে মাথা তুলে লড়াই করবে, সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবে। আমি বেলগুড়ি এক্সপ্রেসওয়ে 2 সাইড আছে, বোথ সাইড, মাঝে মধ্যে একটু চা খাই। আমি এক্সট্রা হোটেলও খেতে পছন্দ করি, ফুটপাতেও আমি খাই। আমার সিকিউরিটিদেরকে নিয়ে আমি ফুটপাতেও খাই, এক্সট্রা হোটেলে একসাথে বসেই খাই। এটা আমার খারাপ অভ্যাস বলতে পারে, ভালো অভ্যাস বলতে পারে। তো কয়েকদিন খুব একজন চায়ের দোকানদার খুব মনোক্ষুণ্ণ, তার মুখটা খারাপ। আমার দাদা কি ব্যাপার, মুখ খারাপ কেন? ওই তুলে দেবে, উচ্ছেদ করে দেবে, হ্যান করে দেবে, প্যান করে দেবে, এই গল্প শোনাচ্ছে। ভোট ফিরিয়ে আমি ওকে এতটুকু আশ্বস্ত করেছি যে তোমার ওখানে দাঁড়িয়েছে
জিজ্ঞাসা করলাম। দাঁড়িয়েছে কে? অনেকজনের নাম বললো, আমি তারপরে দীপশিরাজির নাম বললো, মুন্সিপিয়াল থেকে দাঁড়িয়েছে। আমি ওদেরকে কথা বলেছি যে ওই ভদ্র মহিলাকে তোমরা ভোটে যেতাম, ওদের লড়াইটাই হচ্ছে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তার বিজেপিকে ইনশিওর করা। তো চায়ের দোকানে 8-10 জন ছিল, তাদেরকে বলেছে যে ওকে তোমরা জেতাও, ও পুলিশ এসে আসে যদি কোই ডিস্টার্ব কেউ করে, কেউ আসো না আসো, তোমার বিদায়ীকে তোমার সামনে এসে দাঁড়াবে তোমার উচ্ছেদকে আটকানোর জন্য। কাজ দেওয়ার দায়িত্ব, খাবার দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হয়েছে, আমরা আজকে খেতে খাচ্ছি, তারপরে ডিস্টার্ব হচ্ছে। আরে বিঘে বিঘে জমি সরকারি খাস জমিগুলো লুটে বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে ডিস্টার্ব নাই। বেচারি একটু ঘুমটি করে কাউকে ডিস্টার্ব করছে না, চা বিক্রি করে তার সংসারটা চালাচ্ছে, চুরি ডাকাতি কিছু করছে না, সেখানে ডিস্টার্ব হচ্ছে। এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আটকাতে গেলে তো জনপ্রতিনিধি লাগবে, সামনে সাইডে এসে দাঁড়িয়ে লড়াই করবে। সেই লড়াই করার মতো এই উত্তর দম দেবে। আমরা মনে করছি, আমরা সামনে সমর্থন করছি, বাবারা বেছে নিয়েছে, সিপিআইএম বেছে নিয়েছে, দীপশিখা ঘড়ি পড়বে লড়াই করে এই সরকার করে এটা জয় করতে। বন্ধুরা, আমরা ভুলে যাচ্ছি না যে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন যখন করতে গেছিলাম, কি বলেছিল আমাদেরকে? দিল্লিকে বলেছিল, দিল্লি আমার কথা জোড়াফুল আর কাস্তাবি তারা ছিল, কি করেছিল জানেন আপনারা? মোহাম্মদ সেলিম সাহেব মামলা করেছিল, নওশাদ সিদ্দিকীর মামলা করেছিল। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছে একটু বলে দিন, বাপ দাদুর কবরটা এখন অক্ষত আছে তো? জিয়ারত করতে বা দেখতে পাচ্ছ তো অবস্থা? মনে রাখবে নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে বলে এখন রক্ষা আছে। এখনো সুরক্ষিত আছে। আগামী দিন সুরক্ষিত রাখার যদি ভাবতে চান, বিধানসভায় আপনার প্রতিনিধি পাঠাতে হবে। আপনার কবরস্থান মন্দির মসজিদের দিকে তাকালে আগে প্রতিনিধি সামনের দিকে আসবে, বুক চিতিয়ে লড়াই করবে। দিল্লিতে যখন উচ্ছেদ হচ্ছিল, বিদ্যাকার আপনার মহাশয়া সেই বুলডোজারের সামনে সে যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের দীপশিখা দিয়ে আপনার সাথে অন্যায় হয়ে অন্যায়ের সামনে যে বুক চিততে পারে। ভাবতে হবে, আমাকে ভোট দেওয়া হবে না, গল্প শোনাবে। ভোট কেটে যাবে, বিজেপি আসবে। বাংলার মানুষকে গল্প শুনিয়েছিল, বাংলার মানুষ 1 লক্ষ আমাদের ভোট দিয়েছিল, বিজেপি তৃণমূলকে ভোটে শুনবে। তো আপনারা একটা ভোট দিয়ে জিতবে না? ভোট দিয়ে জিততে পারবেন না। আর বিজেপিকে আটকানোর জন্য কি তৃণমূল আছে? এই তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাতে পারবে? মনে হয় আমি একটু বলি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। যদি বিজেপিকে আটকাতে চান 2011 আগে চলে আসুন। 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি ছিল না। 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি আসলো। তাহলে 2011 সালের আগে ফিরে যায়। বাংলাদেশ সরকার আইএসএফ যুক্ত হচ্ছে তার সাথে। 2026 সরকার তৈরি করে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখানে বসে আছেন, ঘাস জন্মেছে তো, ঘাস আছে যাবে কেন? পানি আসে বলে, পানি না থাকে ঘাস জন্মাতো। পানি আসছে, পশ্চিম বাংলায় বিজেপি জন্ম হতো না যদি সাপ্লাই লাইন, পানি আসা লাইনটা তৃণমূল না দিত। যদি এই ঘাস হওয়ার পরে মনসামের উৎপাদ হচ্ছে, আপনি বলবেন ঘিরে রাখবো বেড়া দিয়ে, ও বেড়া যাবে, বেড়াই যদি ঘাস খেয়ে আপনি যাবেন কোথায়? বেড়াতে ঘাস খাচ্ছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে চাইছেন, ওই তৃণমূলকে বিজেপিকে টেনে নিয়ে আসছে। তাই 2011 আগে আসতে হবে। তৃণমূলকে এখানে হারালে বিজেপি অপ্রাসঙ্গিক হবে। আর যারা মনে করছে তৃণমূলের নোংরামি, হিংসা, হ্যান ত্যান, চুরি ডাকাতি, আমাদের তৃণমূলকে খুন থেকে শুরু করে এইসব অন্যায়ের বিরুদ্ধে জব্দ করার জন্য, তৃণমূলকে জব্দ করার জন্য পদ্ম ফুল তথা বড় ফুলে হাতেও কিছু লাভ হবে। মার খাবে, পিঠের চামড়া তোলা ছাড়া কিচ্ছু হবে। বিজেপি কর্মীদের মেরে পিঠে চামড়া তুলে দিচ্ছে, আর সুরেন্দ্র বাবুর মমতা ব্যানার্জি বিধানসভায় বসে সিঁড়িতে চা খাচ্ছে। বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে না। ক্ষমতায় নাই বামপন্থীরা। সম্মানীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলেছিল, মারবো কম ধরো দেখাবো বেশি। প্রতিনিয়ত আইনের চাবুক এমন চালাচ্ছে, তৃণমূল জব্দ হয়ে যাচ্ছে। এখন আইনের চাবুক চালাচ্ছে আপনাদের বলবাই বিকাশ স্যারের নেতৃত্বে। আইন সবার চাবুক চালানোর দায়িত্ব দিন। তৃণমূল এতদিন ধরে পরিক্রমে হারামের যা কামিয়েছে, তদন্ত কমিশন বসিয়ে সব উদ্ধার করে আবার রাজ্যের কোষাগারে দিয়ে ওটা দিয়ে আবার চলে বেড়ানো।
দায়িত্ব আপনাদের দিতে হবে তো, যতই চিৎকার করি না কেন, যদি আপনি না ভোট দেন কিছু করার নেই। আর্টিকেল 326 আপনার রাইট ভোট দেন, সঠিক জায়গায় এক্সারসাইজ করুন। আর নাহলে কি হবে বলুন তো, এই যা সারা রাত ধরে বক্তব্য সারা রাত রামায়ণ করে সীতারামের মাসি এই না হয় এরা প্রচারিত প্রবাদ আছে না, এটা দিয়ে আমি কেন ধর্মের মানুষকে কিন্তু আঘাত দিতে চাইলাম না। আমি কোনো ধর্মের মানুষকে আঘাত দিতে চাই না, প্রচারিত প্রবাদ আছে, ওটা করে তো আমাদের হবে না। আমাদের ভাবতে হবে আমার পাশে কে থাকে, আমার বন্ধুটা কে চিনতে হবে। ভাই সমস্যা হয়ে গেছে, নকল মালের একটা লেখা আছে, নকলের যে সন্তান, আমি আপনি নকল মালের পিছনে হচ্ছি, এ যখন বলছে নকল মালের সন্তান মানে এই আসল, কিন্তু ওই মালটা যে নকল বুঝতে পারছেন না, কি নকল বলছে বিজেপি বসে আছে। আমাদের লড়াইটা আমাদেরকে আটকাতে হবে আরএসএস কে, আরএসএস কে আটকালে তৃণমূল আটকাবে, বিজেপি আটকাবে। আর আরএসএস হচ্ছে গোডাউন, তৃণমূল বিজেপি হচ্ছে শোরুম। তো শোরুম বন্ধ করে লাভ কিচ্ছু হবে না, বন্ধ করতে হবে গোডাউন, এটা তো মাথায় রাখবেন। আর প্রকাশ্যে শত্রু আর গোপন শত্রুর মধ্যে অনেক তফাৎ। প্রকাশ্যে শত্রু ভাইয়ের হাত থেকে আমি সামনে থাকবো, আর গোপন শত্রু হাত পা বেঁধে আমাকে, বুঝতে পারছেন কি করবে, ও হাত পা খুলে লড়াই করতে হবে ওর সাথে, হাত পা বেঁধে লড়াই করবো না, তোমার কোনো জায়গা থাকবে না। তাই অনুরোধ করছি, মমতা ব্যানার্জি অনেক গল্প শুনিয়েছি, অনেক কিছু বলেছেন, আমার নতুন নিদান দিয়েছে আপনাদেরকে, নিদান দেয়নি আপনাদেরকে, জাস্ট অনুরোধ করছে 26-এর পরে আপনি জিতিয়ে নিয়ে আসলে আপনাকে এগুলো নিদান দেবো, এখন অনুরোধ। এখন রিকোয়েস্ট করেছে, এবারে হয়তো যাবেন, এখন ভোটটা দিয়ে যাবেন, বুঝতে পারছেন। এরপরে জিতিয়ে আনো, 2026-এ বললে 3 হপ্তাহ নামাজ পড়ো, 2 হপ্তাহ নামাজ পড়ো, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর। আর মজা নিচ্ছে কেমন, ওই একজন আছে ডক্টর নির্মল মজুমদার, কিনা সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে, সারদা চোরকে সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে। সারদা মা হিন্দু সমাজের একটা ধর্মীয় আবেগ, সে সমাজ ধর্ম সংস্কারের সাথে দিলে কিন্তু সমাজ সংস্কার, তার সাথে কার আমি বলছি সারদা চোর, এটা কে বলেছে? বেলেঘাটাতে তিনি তৃণমূলের প্রার্থী বলেছে যে সারদার বেনিফিট সব ওইখানে আছে, আমি বলিনি ভাই। যার বিরুদ্ধে আমাদের ভাইদের পক্ষ থেকে পারমিতার ভাই লড়াই করছে, ব্যাপকভাবে পরাজিত করে জবাব দেবে এবং আমাদের কাছ থেকে আপনি কারা চিহ্ন বেলেঘাটা সুন্দরী সম্পূর্ণ মানুষের কাছে ভোটে জিতিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করবো এটাই যে একটু বন্ধু চেনার চেষ্টা করেন। একবার ভোটে গিয়ে কালো একটা শাড়ি জড়িয়ে হরিহর করে ফেললে ভাববেন না আপনাকে এসআইআর থেকে উদ্ধার করেছেন। এসআইআর এর যতটুকু আশার আলো দেখতে পাচ্ছেন, মোস্তারি বানুর মামলা, নওশাদ সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলার জন্য হয়েছে, বরঞ্চ ভেটে ভর করেছে এই মমতা ব্যানার্জি ওই দিনকে সুপ্রিম কোর্টে গিয়ে হুলিং করার জন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর তুমি কি করেছে এবার শেষ করে দিন, এই কথা ভাবি যাচ্ছে। শেষ করে দেবো, এসআইআরটা তো গুরুত্বপূর্ণ বিষয়, শেষ করবো, এসআইআরটা শেষ করবো। শোনেন, আপনার ঠান্ডা মাথায় শুনবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি বললাম, স্যার আমার অমুক তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা আছে, আপনাকে আপিল হতে হবে। বিকাশ স্যারের যেদিনকে বলেছি ওই দিনকে নির্বাচনী কার্যক্রম ছিল, আমাকে বলে হ্যাঁ আপনার জন্য জানাতে হবে, আমি বললাম হ্যাঁ স্যার জানাতে হবে। এতটাই আমি ওনাকে রেসপেক্ট করি, উনি আমাকে স্নেহ করেন, এইভাবে বলে আমি বলে নিই স্যার আপনাকে জানাতে হবে, যেতে হবে। বিকাশ স্যার নিজে যদি প্রচার করতে হয়তো 1000 খানেক ভোট নিয়ে এক্সট্রা আবার জোগাড় করতে পারতেন, কিন্তু বিকাশ স্যারের কাছে 1000 খানেক ভোটটা বড় কথা নয়। বিকাশ স্যারের কাছে পশ্চিমবাংলার নাগরিকের ভোটাধিকার 27 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসাটা বড়। তাই তিনি তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে তিনি ছুটে গেলেন কোথায়? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী করা এসআইআর মামলাতে তিনি অ্যাপিয়ার হলেন, তিনি লড়াই করছেন, আইনি লড়াই। এই হচ্ছে বামপন্থীদের আদর্শ, এই হচ্ছে আইএসএফ এর লড়াই। তাই আপনাদের বলবো, আগামী দিনে যদি আপনার সামনে আপনার বিপদে আপদে আপনার পাশে কাউকে পেতে চান জনপ্রতিনিধি হিসাবে,
ঠিক ভাঙড় যেভাবে 5 বছর ধরে তার জনপ্রতিনিধিকে ভাঙড়ের একটা ক্লাস 10 এর বাচ্চা মেয়ে আমাকে ফোন করে তার স্কলারশিপে সই করার জন্য, এই স্বাধীনতাটুকু তাদের কাছে আছে, নির্দ্বিধায় তারা ফোন করে, কাকু এভাবে ফোন করছে, কাকু কোথায় আছো, কেন কে বলছো, ভাঙড় থেকে বলছো, কি দরকার বলো, বলে আমার স্কলারশিপে একটু সই করতে হবে, তোমার নাম্বারটা জোগাড় করছি। এই যে স্বাধীনতা, এই যে বিধায়কের সাথে ভোটারের সম্পর্ক, যদি আপনারা 5 বছর ধরে পেতে চান এই পরিষেবা, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপবেন, কাস্তে আপনি তারা চিহ্নে ভোট দেবেন, ডক্টর দীপশিতা ধরকে জিতে বিধানসভার মধ্যে পাঠাবেন, এই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে ভোট প্রচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা করছি, আমি কথা দিয়ে যাচ্ছি, পরিষেবা 5 বছর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পাবেন। বিধায়কের অফিসে আপনাকে যেতে লাগবে না, বিধায়ক আপনার বাড়ির দ্বারে এসে যাবে, এ কথা বলে যাচ্ছে। কি দিদি, হ্যাঁ এভাবে তো এসআইআর 12টা রাজ্যে, এসআইআর 12টা রাজ্যে একসাথে হচ্ছে। কোন রাজ্যে শুনেছেন আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং র্যান্ডম ডিলিট কোন রাজ্যে হয়নি? পশ্চিমবাংলায় হচ্ছে কেন? সে জ্যোতিবাবুর কথা একটা বলতে হচ্ছে। জ্যোতিবাবু বলেছিল কি আছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে ভোটার লিস্টের নামও ডিলিট হয় না। আমাদের চেয়েছে ডিলিট হয়েছে, না চাইলে ডিলিট হতো না। সমস্যা সেখানে না। আবার ভাঙড়ে একটা দিয়াহি লেখা আছে, এসআইআর এর হাত থেকে বাঁচতে টিএমসি কে ভোট দিন, আমাদের ভাঙড়ে আছে লেখা, বুঝতে পারছেন? প্রশ্ন করতে হবে টিএমসি কে, যে এখনো বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম কি? বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম নিশ্চিত হবে ডক্টর দীপশিতা ধর নয়, মীনাক্ষী মুখার্জি নয়, বা ভূপেশ্বরী ভট্টাচার্য নয়, ধ্রুবজ্যোতি দাস নয়। এখন বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি মহাশয়া। অর্থাৎ মমতা ব্যানার্জি আমার এসআইআর হয়ে 17 লক্ষ নাম 27 লক্ষ নাম কেন বাদ পড়লো? আগে তো মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। আমি পশ্চিমবাংলার বিধায়ক, পশ্চিমবাংলা আমরা যে সরকারে আছি, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে নিশ্চিত হবে। তো পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের অভিভাবিকা ভালো হলেও যেমন ক্যারেক্টার মুখ্যমন্ত্রী হয়ে যাবে, কিছু ভুল হলেও মুখ্যমন্ত্রী সামলাতে হবে। 27 লক্ষ মানুষের নাম কাটা গেল, উনি মাইকে ধরে কি বলছে, আমার কেন্দ্রে 40,000 নাম বাদ গেছে, আমার হয়ে গেছে। এটা পাড়ার লোকে বসে আড্ডা মারা একটা ছেলের কথা। মুখ্যমন্ত্রী ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম আগে ভোটার তারপরে ভোট, আমি ব্যবহার করেছিলাম যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি এমপি এমএলএ আমাদের রাজ্যে বেশি, তো আপনি ভোট বয়কটের ডাক দিন। কেউ আপনার সাথে দাঁড়াক আর না দাঁড়াক, নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি মানুষের সাথে আপনার কাছে দাঁড়াবে। ভোট বয়কটের ডাক দিয়েছে, উল্টে কি হয়ে যাচ্ছে, হজে যেও না, ভোটটা তাহলে ওনাকে দিয়ে যাও। ওনা দিয়েছে শুধু ভোট ছাড়া অন্য কিছু নয়, ক্ষমতার মসনদে হয়ে যাবে। আর আমরা বলছি আমরা এইগুলো করতে পারি। আজকে 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে মাসে, আপনার আমার বাড়ির 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, 10,000 নয় দেয়নি, পার ডে 50 টাকা করে পাচ্ছে। বিয়ে শাদী করবে না, ছেলে পুলের ইচ্ছা নেই, পরিবার পরিকল্পনা নাই, সব তো মাটিতে মিশে যাবে। তো আমরা কি বলছি, দীপশিতা দিদা কি বলছে, ধ্রুবদীরা কি বলছে, 1,500 টাকা মাসে নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেবো। আর সাথে কি বলছে, 1,500 টাকা দিয়ে বেকার রাখবো না, আনুন ক্ষমতায় দীপশিতাদেরকে, প্রিয়াঙ্কা বর্মনদেরকে, ধ্রুবদীদাদেরকে আমরা কথা দিচ্ছি, পরিবার পিছু একজনের স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবো। ওয়ান ফ্যামিলি ওয়ান জব, এর ব্যবস্থাটা করে দেবো। বুঝতে পারছেন? এবার আপনাদের ইচ্ছা, যদি মনে করেন 1,500 ভাতা দিয়ে খুশি, সেটা আপনারা করবেন। আর যদি মনে করেন 1,500 নয়, 15 থেকে 22,000 টাকা দরকার, 22 দরকার, 15 থেকে 22 না 1,000, ভোটটা দেন আমাদেরকে। এখানে খামচিহ্ন আমাদের কাছ থেকে আসে না, ঠিক আছে? আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনুরোধ দীর্ঘায়িত করছি যে মুসলমানদের সাথে ওবিসি দিয়ে বিচারিতা করেছে, দলিত হিন্দুদের সাথে এসসি ফেক এসসি সার্টিফিকেট দিয়ে বিচারিতা করেছে, আদিবাসীদের সাথে এসটি সার্টিফিকেট দিয়ে ফেক সার্টিফিকেট দিয়ে বিচারিতা করেছে। আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, 6 মাস টাইম নেব, 6 মাস মাত্র টাইম নেব। যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। প্রকৃত এসটি এসসি দের সংরক্ষণের সুবিধার ব্যবস্থা 22% 6% ব্যবস্থা করে দেবো। আর এটা আমাদের
ছিল, তার কোর্টে গিয়ে তার হাত লাগাবার সোর্স পায়নি, কিন্তু এই আমলে তৃণমূলের আমলে যেটা আছে সুপ্রিম কোর্টে গিয়ে হাত কাটিয়েছে। আসুন আমাদের ক্ষমতায় আসুন, আমরা 6 মাস টাইম নেব। 10% পিছিয়ে বর্গের মুসলমানদের রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছিয়ে বর্গের মুসলমানদের উচ্চশিক্ষার ছাত্রীদের সংরক্ষণের ব্যবস্থা আমাদের এই জোট সরকার করে দেবে, এ কথা আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আবারও শেষ করে আবার বলছি, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে নিশ্চিত ভাবে জাম গাছে লাগাবেন না, আম গাছে লাগাতে হবে। ধন্যবাদ। ইমরান আলী এরপরে শেখ ওয়াহিদুদ্দিন, ইমরান আলী পরে শেখ ওয়াহিদুদ্দিন, জাভেদ আলী, ইমরান আলী, শেখ ওয়াহিদুদ্দিন, জাভেদ আলী, রিন্টু আলী, রিন্টু আলী, স্লোগান শেষ হচ্ছে।